দেখুন, এসএলপি উনি দিলেও ডিসমিসড হবে, উনি না দিলেও এই কলকাতা হাইকোর্টের রায় সেটি কিন্তু বলবৎ থাকবে এবং বহাল থাকবে বলে আমার ধারণা, এবং কিছুটা হয়তো মডিফাই হতে পারে। একটি খুব সামান্য অংশ, ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার। একটু জোরে বলবেন। ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে 6 বার। ফলে এই মামলাটি যখন সুপ্রিম কোর্টের সামনে গেছে, সেই অবস্থায় দাঁড়িয়ে এটুকু বলা যেতে পারে যে এই মামলাটি শুধুমাত্র সময়ের অপেক্ষা। কলকাতা হাইকোর্টের রায়ই বহাল থাকবে। এখন অন্তর্বর্তীকালীন যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মোতাবেক 6 সপ্তাহের মধ্যে 25% এরিয়া দিয়ে ওদের মিটিয়ে দিতেই হবে। যদি না দেন তাহলে কিন্তু আদালত অবমাননা, সেটা কিন্তু ফেস করতে হবে। দ্বিতীয় হচ্ছে, ওদের যে এই এসএলপি অর্থাৎ ওদের যে স্পেশাল লিভ পিটিশনটি, সেটি অ্যাডমিট হওয়ার তো ছেড়েই দিন, সেটি ডিসমিস হয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি হবে এবং সেটা সম্ভাবনাও অনেক বেশি। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে আমি চাইবো যে অতি দ্রুততার সঙ্গে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক তার কর্মচারীদের ডিএ মিটিয়ে দিক। যদি না দেয় তাহলে কিন্তু রাজ্য সরকার আরো বেশি বিড়ম্বনায় পড়বে, এটুকু বলতে পারি। আদালত অবমাননার প্রসিডিংস তাদের ফেস করতে হবে। দ্বিতীয় হচ্ছে, আদালতের কাছে পরিষ্কার হয়ে যাবে যে রাজ্য সরকার তারা এই তাদের কর্মচারীদের ন্যায্য দাবি, ন্যায্য অধিকার সেটিকে তারা দিতে চায় না। আমরা এনিহাউ রাজ্য সরকারি কর্মচারীদের যে ন্যায্য হকের যে দাবি, যে অধিকার যা প্রতিষ্ঠা পেয়েছে আদালতের দ্বারে 6 বার, সেটিকে আমরা আদায় করেই ছাড়বো। সে আদালত অবমাননার প্রসিডিংসের মাধ্যমেই হোক বা আগামীতে যদি এই মডিফিকেশন অ্যাপ্লিকেশন বলে যে বাজারে গল্প চলছে, যদিও আমি এখনো পর্যন্ত তার কপি না আমার অ্যাডভোকেট রেকর্ড পেয়েছে না আমি পেয়েছি, ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে যে এই বাজারে গল্প ছড়িয়ে দিতে পারেন, কিন্তু আদালতে যেহেতু রায় হয়েছে সেই রায় কখনোই আদালতে যেহেতু রায়টি রয়েছে। আপনার কাছে দুটো প্রশ্ন। মডিফিকেশন অ্যাপ্লিকেশনের কপি কি প্রতিপক্ষকে সার্ভিস করতে হয়? অবভিয়াসলি এই ক্ষেত্রে যদি আপনি মডিফিকেশন অ্যাপ্লিকেশন কপি না দেন তাহলে কি করে শুনানি হবে? আচ্ছা, এবার আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, সেটা হচ্ছে 29 তারিখ ডেট ওভার হয়ে যাচ্ছে। এ মাসের মধ্যে বকেয়া ডিএ সবাইকে দিতে হবে। এবার ধরুন আমি জিজ্ঞেস করছি যে গরমের ছুটি খুলছে 14ই জুলাই, ইফ আই এম নট রং, 14ই জুলাই সুপ্রিম কোর্টে। এবার 14ই জুলাই এর পর মডিফিকেশন অ্যাপ্লিকেশন ক্ল্যারিফিকেশনটা কোর্টে উঠলো। রাজ্য সরকারের মনু সিংভিরা গিয়ে সেখানে গিয়ে বলল, মি লর্ড, আমরা আসলে মডিফিকেশন ক্ল্যারিফিকেশনটা চেয়েছিলাম, সেই জন্য আমরা 29 তারিখের মধ্যে দিইনি। ক্যান দ্যাট বি আ লজিক? মানে আমি বলছি আইনের চোখে ক্যান দ্যাট বি আ লজিক টু উইচ ক্যান বি এস্টাবলিশড? একদমই না। শুধু তাই নয়, আদালতে যদি কন্টেম্প প্রসিডিংস হয় তাহলে আদালতের প্রথম প্রশ্ন হবে যে সেই নির্দেশটি যতক্ষণ পর্যন্ত অল্টার না হচ্ছে সেই নির্দেশটি তুমি পালন করনি কেন? তাহলে এটাই হবে আদালতের কাছে। না সেটা ঠিক আছে, কিন্তু যুক্তিটা যদি রাজ্য সরকার দেয় যে মডিফিকেশন চেয়েছি সেই জন্য আমরা দিইনি, না এটা দেখুন, যখন কন্টেম্প প্রসিডিংস হয় সেই কন্টেম্প প্রসিডিংসে একটি নির্দিষ্ট রায় কেন রাজ্য সরকার যার উপর এই এটা তো আপনারা দিলেন। আমি বলছি মনু সিংভিদের দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক লক্ষ টাকা খরচা করে আবার আইনজীবীদের পেছনে খরচা করে আবার এই ক্ল্যারিফিকেশনের জন্য কিছুটা টাইম কিল করার জায়গাটা চেষ্টা করলেন, সেটা আইনে কোনো পারমিসিবল আছে কি? আমি মনে করি এটা লাভ হবে না, বরঞ্চ আরো বেশি। আপনি কি মনে করেন? দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ফিরদৌস, আমি জিজ্ঞেস করছি আইনে কি পারমিসিবল আছে? কন্টেম্প প্রসিডিংস যখন হয় একটি নির্দেশের সাপেক্ষে, যখন একটি নির্দেশ সেটি পালন করা হয়েছে কিনা, এটা একটি টাইম বাউন্ড নির্দেশ। এই টাইম বাউন্ড নির্দেশটি যদি পালন না হয় তাহলে কিন্তু সেটা আদালত অবমাননাই হয়। এটুকু। আচ্ছা, আরেকটা ছোট প্রশ্ন, আপনাকে বিব্রত করছি অনেক রাতে বুঝতে পারছি। সেটা হচ্ছে দেখুন, ঘটনা হচ্ছে 1 মাস পূর্ণ হলো, যে 1 মাসের মাথায় সুপ্রিম কোর্টে তাদের রিপোর্টটা ফাইল করার কথা রাজ্য সরকারের। সুপ্রিম কোর্টে চুপিসারে রাজ্য সরকার কোনো কিছু ফাইল করেছে কি আপনার নজরে? আমার কাছে আমার অ্যাডভোকেট রেকর্ডের কাছে এই এখনো পর্যন্ত কোনো কপি আসেনি। আপনারা তার মানে 29 তারিখের জন্য দাদা আপনারা অপেক্ষা করছেন, তাই তো? একদমই যেদিন পূর্ণ হয়ে যাবে সেই দিনই আমরা উপযুক্ত আইনগত পদক্ষেপ, মানে কন্টেম্পটে ফাঁসাবেন রাজ্য সরকারকে। শেষ প্রশ্ন, কন্টেম্পট এস্টাবলিশড যদি হয় 29 তারিখের মধ্যে ডিএ না দেয়, এবার ধরুন রাজ্য সরকার একটা চালাকি করলো,
কিছু লোককে দিল, কিছু লোককে দিল না, সেটাও কি কন্টেম্পটের আওতায় আসবে? দেখুন, রাজ্য সরকার যদি মনে করে সুপ্রিম কোর্টের নির্দেশের কোনো অংশকে নিজের মতো করে ইন্টারপ্রিট করবো, তাহলে সেটাও কিন্তু কন্টেম্পচুয়াস অ্যাক্ট। অতএব আমরা সেটাও আপনারা কোর্টে জানাবেন। ধরুন একটা অংশকে দিল, আন্ডারটেকিং গুলোকে দিল না। অবভিয়াস যেটি রায়ের অন্তর্ভুক্ত যারা যারা হবেন তাদের প্রত্যেককে দিতে হবে, এবং রোপা রুলস অনুযায়ী যারা যারা মাইনে পান তাদের প্রত্যেককে দিতে হবে। আমি ফিরদৌস দা আরেকবার আপনাকে ডিস্টার্ব করছি এটা নিয়ে। ধরুন আমি বলছি রাজ্য সরকারের ডাইরেক্ট কর্মচারী, তাদের ডিএটা 25% বকেয়া দিয়ে দিলেন 2008 থেকে 2019 পর্যন্ত দিয়ে দিলেন। স্কুল টিচার, পুরসভার কর্মচারী, পঞ্চায়েত, আন্ডারটেকিং বলেন যে ওদের ব্যাপারটা আমরা ক্লারিফিকেশন চেয়েছি বলে আটকে রাখলেন, সেটাও কন্টেম্পটের আওতায় আসবে? দেখুন, এখনো পর্যন্ত রোপা রুল 2009 অনুযায়ী যারা যারা বেতন পান তাদের প্রত্যেককে দেওয়া উচিত, বা ওই প্রিন্সিপাল যাদের না, আমি বলছি আপনারা কি তাদের ব্যাপারটা কন্টেম্পটের আওতায় আনবেন? আমরা যখন দেখব যে আগে কি ব্যবস্থা নিচ্ছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। মানে আমি এটা দর্শকদের আশ্বস্ত করতে পারি যে এক শ্রেণীর লোককে দিয়ে একটা ছলনা করলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেটা করেন, কিছু লোককে দিয়ে বলে এই তো আমরা দেওয়া শুরু করেছি, মাই লর্ড ক্লারিফিকেশন চেয়েছি, সেই জন্য আমরা পুরসভা, পঞ্চায়েত, আন্ডারটেকিং, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত এগুলোকে আমরা দিইনি, এইটা ব্যাপারে আপনাদের ক্লারিফিকেশন চাইছি বলে একটা টাইম নিয়ে নিল, টাইম স্পেস কিল করলো, সেটাও কন্টেম্পটের আওতায় আসতে পারে তো? অবশ্যই অবশ্যই। দেখুন, ইন্টারপ্রিটেশন আমরা করার চেষ্টা করব যে যাতে যারা যারা এই রোপা রুল অনুযায়ী বেতন পান বা রোপার প্রিন্সিপাল অনুযায়ী বেতন পান তাদের প্রত্যেককে যাতে দেওয়া যায়, সেই জন্য আমরা আইন। আপনি এটা খুব ইন্টারেস্টিং অ্যাঙ্গেল তুললেন। সরকারি কর্মচারী বা রিটায়ার্ড সরকারি কর্মচারীদের কাছে এই অ্যাঙ্গেলটা খুব ইম্পর্টেন্ট। আমি তাদের আরেকটু পরিষ্কার করে দিই। আমি একটু বলিনি ফিরদৌস দা, এটা অ্যাজ পার রোপা রুলস যারা মাইনে পান, ধরুন গ্র্যান্টিং প্রিন্সিপাল অনুযায়ী, এটা আমি ধরতে চাইছি গ্র্যান্টিনেট পায় না, নিজস্ব তহবিল থেকে তারা মাইনে দেন, কিন্তু রোপা রুল অনুযায়ী তারা ডিএটা পেতেন এতদিন, তারাও আওতায় আসবেন তো? অবভিয়াসলি তারা প্রিন্সিপাল অনুযায়ী পান। আপনি একই রুলস ধরুন, একই সেন্টেন্স লেখা আছে, সেই এবার প্রতিষ্ঠান ভিন্নতর, কিন্তু ওই যে এতে একই সেন্টেন্স লেখা আছে, একই তার ইন্টারপ্রিটেশন হয়, তাদেরকে আপনি বাধ্য করতে পারেন না আদালতে যেতে। তার কারণ সুপ্রিম কোর্টের রিসেন্ট জাজমেন্ট সেই কথাই বলে। আমি সুপ্রিম কোর্টের একটি রিসেন্ট জাজমেন্টের কথা বলি, যে রিসেন্ট জাজমেন্ট বলছে যে প্রতিটি নাগরিককে বাধ্যতামূলকভাবে তুমি কোর্টে আনতে পারো না যদি কোনো আর্টিকেল 12 অথরিটি সে যদি কোনো ভুল করে, যদি আইনগতভাবে ভুল করে, এবং সেটি যদি সুপ্রিম কোর্ট আইনগতভাবে সেই আইনটি প্রতিষ্ঠা করে দেয়, তারপরে প্রতিটি নাগরিককে সুপ্রিম কোর্টে বা কোনো সাংবিধানিক আদালতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সুপ্রিম কোর্টের রিসেন্ট ভার্ডিক্ট সেই কথাই বলে। ফলে এই যে প্রিন্সিপাল ডিটারমিন হয়ে যায়, যদি লিগালি বাউন্ড একটি প্রিন্সিপাল ডিটারমিন হয়ে গেলে একটি আর্টিকেল 12 অথরিটি বাধ্য সেই প্রিন্সিপাল মোতাবেক প্রত্যেককে তাদের দাবি দেওয়া মিটিয়ে দিতে। যদি না করেন তাহলে সেটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের অবমাননা। বারবার শেষ প্রশ্ন বলে শেষ প্রশ্ন করছি, আমার সত্যি এবার শেষ প্রশ্ন করছি যে এই রায়টা যদি 29 তারিখের মধ্যে মান্যতা না দেন, তাহলে কন্টেম্প্ট অফ কোর্টে যদি প্রমাণিত হয় যে হ্যাঁ সত্যি ওদের রায়টা অমান্য করেছেন,